আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রোমাঞ্চ উপন্যাস সুন্দরবনের ৭ বৎসর। মনু একদিন আমায় বলিল, ভাই, তোমার সঙ্গে একটা পরামর্শ আছে। চলো, নিবারণ আসবার আগে আজ আমরা ডিঙি নিয়ে বার হই। পোষণ নদীর মধ্যে পড়িয়া আমরা ধীরে ধীরে অনেক দূরে গেলাম। জঙ্গলের মধ্যে সেখানে এক স্থানে ডিঙি বাঁধিয়া মনু আমায় গভীর জঙ্গলের মধ্যে লইয়া গেল। তখন গ্রীষ্মের শেষ, বর্ষা দেখা দিয়েছে। নাবাল জমি ডুবিতে শুরু হইয়াছে। মৌমাছির উপদ্রবে জঙ্গলে হাঁটা নিরাপদ নয়, কারণ এ সময় মৌমাছির ঝাঁক গৃহহারা হইয়া ঘুরিয়া বেড়ায়। বেতের টক ফল খাইতে খাইতে আমরা কত দূর গেলাম। সেখানে জঙ্গলের মধ্যে একটা গোলপাতার ঘর দেখিয়া আশ্চর্য হইয়া মনুকে জিজ্ঞাসা করিতেই সে বলিল, এখানে এসো, বসা যাক। এ আমাদের ঘর। তোমাকে আর আমাকে আজ এখানে আসবার কথা বাবা বলে দিয়েছে। কেন? আজ আমাদের বোম্বেটের কাজে ভর্তি হতে হবে। সে কি কথা? তাই। এটা জলের ডাকাতদের ঠাকুর ঘর। এখানে দীক্ষা হয়। দীক্ষা? ডাকাতদের কাজে ভর্তি হবার আগে এখানে পুজো দিতে হয়, অনেক কিছু করতে হয়। তোমাদের কথায় তাকে দীক্ষা বলে তো? সেদিন বইয়ে পড়লে যে। মনুকে ইতিমধ্যে আমি বই পড়াইছি খান কতক। বাংলা বেশ ভালো শিখাইয়াছি। বিদ্যার গুণে উহার মন যে ধীরে ধীরে পরিবর্তিত হইতেছে, এ আমি বুঝিয়াছি। হাজার হোক, আমাদের বয়স বাড়িয়াছে, অনেক কিছু বুঝি, অনেক কিছু ভাবি। মনুর বাবা এ সমস্ত তত পছন্দ করেন না, তাও জানি। মনুর অনুরোধে তিনি খুলনা হইতে বাংলা বই মাঝে মাঝে আনিয়া দিয়াছেন বটে, কিন্তু তাহাকে বলেন, বেশি বই পড়িয়া কি বাঙালি বনিয়া যাইবি নাকি? অত বই পড়ার মধ্যে কি আছে? মনুর কথা শুনিয়া প্রমাদ গুনিলাম, আমাকেও কি ডাকাত হইতে হইবে নাকি? মনু বলিল, আমার অনুরোধে তোমাকে বিক্রি করা হয়নি। তোমার আমার ভাব দেখে বাবা ঠিক করেছেন আমাদের একসঙ্গে রাখবেন, নইলে আরাকানে কিংবা রেঙ্গুনে তোমাকে বিক্রি করা হতো। বলো কি? তাই। এখন কি করবে ভাবছ? তুমি যা বলবে তাই করব। ওই জন্যে একটু আগে এখানে তোমাকে নিয়ে এলাম। বেশি কথা বলিবার সময় পাওয়া গেল না। মনুর বাবা ও আরও কয়েকজন লোক একখানা ছিপে আসিয়া পড়িল। এই দস্যুদের আমি দেখিতে পারি না। মনুর বাবার মধ্যে মানুষের হৃদয় নাই জানি। থাকিলে আমায় এভাবে বন্দি করিয়া রাখিতে পারেন কি? মনুর বাবা বলিলেন, সব তৈরি হয়ে নাও, আর তোমাদের ভর্তি হবার দিন। নিয়ে এসো নদীর জলে, মুরগি বলি দিয়ে আমরা কাজ আরম্ভ করব। আমি বলিলাম, কি কাজ? বললাম যে আমাদের দলে তোমাদের ভর্তি করে নেব আজ। মনুকে নিন, আমি ডাকাতি করব না। তোমার কথাই হবে? দেখুন, আপনি আমার বাবার মতো, মিথ্যে কথা বলবো না আপনার সঙ্গে। আমি ভদ্র বংশের ছেলে, এ কাজ আমার নয়। আমার বয়স হলো 17 বছর, সব বুঝি। ওসব চলবে না। মানুষ খুন আমার দ্বারা হবে না, লুটপাটও হবে না। তোমাকে বিক্রি করে দেব জানো, কেনা চাকর হয়ে চীন দেশে গিয়ে থাকতে হবে। যা হয় করুন, ডাকাতি আমার দ্বারা হবে না। মনু বলিল, বাবা, আমারও এই মত। মনুর বাবা ভয়ানক রাগিয়া গেলেন। আমাকে বলিলেন, তোমার সঙ্গে মিশে মনু উচ্ছনে গিয়েছে তা আমি সন্দেহ করেছি আগে থেকেই। আজ শুধু তোমাদের পরীক্ষা করবার জন্য এখানে এনেছি, তা জানো? কি করতে চাও তোমরা? কি করে খাবে এরপরে? আমি আকাশের দিকে আঙুল দেখাইয়া বলিলাম, ওর ওপর নির্ভর করুন, তিনি যা করেন। পরের জিনিস লুট করে খেতে তিনি নিশ্চয়ই বলবেন না। আপনারও বয়স হয়েছে, ভেবে দেখুন। মনুর বাবা একে রাগিয়াছিলেন। এবার আমার মুখে ভগবানের কথা শুনিয়া তেলে বেগুনে জ্বলিয়া আমাকে লাঠি তুলিয়া মারিতে আসিলেন। মনু গিয়া তাহার হাতের লাঠি ধরিয়া ফেলিলেন। তাহার সঙ্গে লোকেরাও বাধা দিল। উহাদের মধ্যে একজন বলিল, এরা যা বলছে ভেবে দেখুন সর্দারজি, ডাকাতি করা চলবে না। দুখানা পুলিশ লঞ্চ সর্বদা ঘুরছে শুধু এক পশন নদীতে। ফরেস্ট বিভাগের লোক আজকাল খুব সতর্ক। মনু বলিল, বাবা, আপনারা যা করছেন তা করছেন, কাল বদলাচ্ছে না, ভেবে দেখুন, আগে যা করেছেন তা এখন আর করতে পারেন কি? এই পর্যন্ত কথা হইয়াছে। এমন সময় জঙ্গলের ওধারে হুইসিল শোনা গেল এবং সঙ্গে সঙ্গে একবার বন্দুকের আওয়াজ হইল। আমরা জঙ্গলের দিকে ছুটিয়া যাইতেছি। এমন সময় জনাচারেক পুলিশের পোশাক পরা লোককে অদূরে দেখিতে পাইলাম। ইহারা সকলেই বাঙালি দেখিয়াই মনে হইল।
একজন আমাদের দিকে ছুটিয়া আসিল। চাহিয়া দেখিলাম মনুর বাবার মুখ শুকাইয়া গিয়াছে। তিনি বেশ বুঝিয়াছেন এবার আর কোনো উপায় নাই। পুলিশ কি তাহার সন্ধানে আসিল? পরক্ষণেই দেখা গেল তাহা নহে, পুলিশ ইহারা নয়, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক। আমাদের বলিল, কে? মনুর বাবা বলিলেন, যাত্রী। কিসের? পুজো দিতে এসেছি ঠাকুরের কাছে। কিসের ঘরে? বনবিবির দরগা ঘর। তুমি তো দেখছি মগ। কি নাম, কি করো? আমার নাম টুংপেনু। আমি মাছ ধরা জেলে, এরা সব আমার লোক। কোথায় মাছ ধরো? পশুর নদীর মধ্যে আর খালে। মাছ ধরা পাশ আছে? দেখাও। এখানে তো মাছ ধরতে আসিনি হুজুর, দরগাতলায় পুজো দিতে এসেছি। খবরদার, গাছ কাটবে না। না না, সেই কি কথা, গাছ কাটব কেন? তাহাদের মধ্যে একজন আমার দিকে অনেকক্ষণ হইতে চাহিয়াছিল। আমার কাছে আসিয়া বলিল, এ কে? মনুর বাবা বলিলেন, আমার এখানে কাজ করে। এ তো দেখছি বাঙালি। ওর কেউ নেই, অনেকদিন থেকে আমার কাছে আছে। তোমার নাম কি ছোকরা? আমার বুকের ভিতর ডিপ ডিপ করিতেছে। চাহিয়া দেখি উহাতে সকলের মুখ সাদা হইয়া গিয়াছে, এমনকি মনুরও। এই তো আমার অবসর, এই সময় কেন বলি না আমার আসল কথা? উহারা দুজন বন্দুকধারী লোক, উহাদের কাছে ইহারা কি করিবে? আমার মুক্তির এই তো শুভক্ষণ উপস্থিত। মনুর দিকে চাহিয়া দেখিলাম তাহার চোখে মুখে কাতর প্রার্থনার আকুতি। মনুর বাবার মুখ শুকাইয়া গিয়াছে, উদ্বিগ্ন দৃষ্টি আমার মুখের দিকে নিবদ্ধ। ভগবান এবার কি সুবিচার করিয়াছেন? দয়া করিয়া কি শুভক্ষণ জুটাইয়া দিয়াছেন? একবার মুখের কথা খসাই না কেন? কিন্তু পরক্ষণেই ভাবিলাম, ইহাও এক প্রকারের বিশ্বাসঘাতকতা। মনুকে ভাই বলিয়া ডাকি, তাহার বাবাকে এরূপ হীনভাবে ধরাইয়া দিলে আমার ভালো হইবে বটে, কিন্তু উহাদের সর্বনাশ হইবে। মনু কোনো অপরাধ করে নাই, সে তখন নিতান্ত বালক ছিল। বাবা যাহা করেন সে কিভাবে তাহা বাধা দিতে পারিত? এসব চিন্তাভাবনা চোখের নিমেষে মনের মধ্যে করিয়া ফেললাম। ভাবিবার সময় কই, বড় হইয়াছি, আগের চেয়ে অনেক কিছু বুঝি। পুলিশের লোকের মুখের দিকে চাহিয়া বলিলাম, আমার নাম নীলমণি রায়, আমি এদের এখানে কাজ করি, অনেক দিন আছি। পুলিশের লোক বলিল, তোমার কেউ নেই? ঢোক গিলিয়া বলিলাম, না। আচ্ছা যাও, গাছ যেন কাটা না পড়ে। উহারা সবাই একযোগে চলিয়া গেল। মনুর বাবা আমার কাছে আসিয়া আমার দিকে খানিক্ষণ চাহিয়া কি দেখিল, তারপর আমার পিঠ চাপড়াইয়া বলিল, সাবাস ছেলে, বাহবা বাবা। মনু আমার হাত দুখানা ব্যগ্রতার সহিত জড়াইয়া ধরিল। সঙ্গে দু একজন লোক বলিল, ভালো বংশের ছেলে বটে, বাহ। মনুর বাবা আমার ও মনুর দিকে চাহিয়া বলিলেন, বসো এখানে, আমি আজ বড় বিপদে পড়ে গিয়েছিলাম একটা কাঁচা কাজ করবার জন্যে। এমন কাঁচা কাজ জীবনে কখনো করিনি। জীবনটি আজ চলে যেত। এই ছোকরা আজ আমাদের সকলের প্রাণ বাঁচিয়েছে। যে আমার বন্দি, তাকে নিয়ে দিন মানে কখনো একত্র বার হইনি। আজ তা বের হয়েছিলাম। নীলু বড় ভালো ছেলে, তাই আজ আমরা সবাই বেঁচে গেলাম। চলো আজ বাড়ি যাই। আমার দিকে চাহিয়া বলিলেন, কি খেতে চাও বলো, বড় মাছ না খাসির মাংস, যা ইচ্ছে বলো। আমার মনের মধ্যে একটি অপূর্ব ভাব আসিয়াছে তখন, খাওয়া অতি তুচ্ছ তাহার কাছে। বলিলাম, যা হয় খাওয়াবেন, সেটা বড় কথা নয়, কিন্তু আমার দু একটি কথা শুনবেন কি দয়া করে? মনুকে ভাইয়ের মতো দেখি, এ মুখের কথা নয়, তা তো দেখলেন। মনুর বাবা ঘাড় নাড়িয়া বলিলেন, না না, আগে বলো কি খাবে, বড় মাছ না খাসির মাংস? খাসির মাংস। বেশ, আমি এখনই জোগাড় করে আনছি, তুমি আর মনু বাড়ি যাও, তোমাদের সঙ্গে কথা আছে। আমাকে সন্ধ্যার পর মনুর বাবা তাহার কাছে ডাকিলেন। আমি কোনো কথা না বলিয়া চুপ করিয়া রহিলাম। মনুর বাবা বলিলেন, দেখো, আজ তোমার কাজে বড় সন্তুষ্ট হয়েছি। তুমি আমাদের আজ পুলিশে না ধরিয়ে দিয়ে একটা অদ্ভুত কাজ করেছ। তুমি যা খেতে চাও, অর্থাৎ খাসির মাংস, কাল সকালে তোমাকে খাওয়াবো। আমি মাথা নিচু করে বলিলাম, আমাকে মুক্তি দিন। সে তো তুমি আজ নিজের ইচ্ছেতে নাওনি, তোমাকে ছেড়ে দিতাম আজই, কিন্তু মনু তোমাকে বড় ভালোবাসে, তাই ভেবে পিছিয়ে যাচ্ছি। ওর লেখাপড়া যদি একটু হয় তবে এ কাজ বন্ধ করে দেব। পুলিশ বড় পেছনে লেগে আছে,
এ কাজ আর চলবে না। আমাকে এখন কি করতে বলেন? তোমাকে আমি ছেড়েই দিলাম, যেখানে খুশি যেও। ইচ্ছে হয় আমাকে বলো, যা খেতে চাও তোমাকে খাওয়াবো, কিন্তু একেবারে চলে যেও না। তুমি আমার ছেলের মতো। তুমি চলে গেলে তো আমাদের বড় কষ্ট হবে। মনুকে তুমি মানুষ করে দাও। আমি চুপ করিয়া রহিলাম। এ জীবন আমার বেশ ভালো লাগিতেছিল, বদ্ধ জীবনের চেয়ে অনেক ভালো। দিনে দিনে এ জীবনকে আমি ভালোবাসিয়াছি। কেবল ভাবি, মা কেমন আছেন, কিভাবে আছেন। সেদিন বসিয়া বসিয়া অনেক কিছু ভাবিলাম। বাড়ি তো যাইবই, কিন্তু এ জীবনের সঙ্গে বন্ধন ছিন্ন হইয়া যাইবে। আর এ জীবনে ফিরিতে পারিব না। তার চেয়ে আর কিছুদিন থাকিয়া যাই। মনের উপর একটা মায়া পড়িয়াছে। হঠাৎ ছাড়িয়া গেলে সে তো কষ্ট পাইবে। মনুকে লইয়া বিকালে বাহির হইলাম। এক জায়গায় একটা গাছের গুড়ির মধ্যে কি পাখি বাসা বাঁধিয়াছিল। মনু আমাকে দেখাইতে লইয়া গেল। আমি বলিলাম, ওর মধ্যে হাত দিও না, যেন সাপ থাকে। সে আর আমাকে শিখিয়ে দিতে হবে না। মনে নেই সেই সাপের কথা? মনে নেই আবার? কথা শেষ হইতে না হইতে মস্ত বড় একটা গোখরু সাপ গাছের খোড়লের ভিতর হইতে ফস করিয়া উঠিল। মনু অমনি সাপটার গলা চাপিয়া ধরিল ডান হাতে। সাপটা তাহার হাতে প্যাঁচ দিয়া জড়াইতে লাগিল। সে এক ভয়ানক দৃশ্য হইল দেখিতে। আমি তাড়াতাড়ি হাতের দা দিয়া সাপটাকে খানিকটা কাটিয়া ফেলিলাম। তাহাতে সে এমন জোর করিতে লাগিল যে মনু তাহার মুখ আর চাপিয়া রাখিতে পারে না। মনুর হাতের উপর আমিও জোর করিয়া চাপিয়া ধরিলাম। ইতিমধ্যে বিপদের উপর বিপদ। কোথা হইতে আরেকটা সাপ দেখি আমাদের দুজনের মাথার উপর দুলিতেছে। ডালে তাহার লেজ আটকানো। আমি চিৎকার করিয়া উঠিলাম, কিন্তু সাপটা আমার কাছেও আসিল না। ক্রমে দূরে সরিয়া যাইতে লাগিল এবং থুতুর মতো জিনিস আমাদের দিকে জোরে ফেলিতে লাগিল। মনু বলিল, সাবধান, চোখ ঢাকো, চোখ ঢাকো, চোখ অন্ধ হয়ে যাবে। আমি চোখ ঢাকিলে মনু মারা পড়ে। মনুও চোখ ঢাকিতে পারে না। চোখ অন্যদিকে ফিরাইয়া যতদূর সম্ভব চোখ বাঁচাইতেছি। মনুকে বলিলাম, খুব সাবধান, চোখ সাবধান। সাপের থুতু লাগিতেছে আমার ঘাড়ে, মাথার চুলে, কানের পাশে। চোখ দিয়া ভয়ে চাহিতে পারিতেছি না। মনুরও নিশ্চয়ই সেই অবস্থা। মিনিট 10-12 এই অবস্থায় কাটিল। সাপের থুতু বৃষ্টি আর থামে না। চাহিয়া দেখিতে ভরসা পাইতেছি না, সাপটা আমাদের কাছে আসিতেছে না দূরে যাইতেছে। আমাদেরও সেখান হইতে চলিয়া যাইবার কোনো উপায় নাই। সাপটা একটা কেয়া ঝোপের মধ্যে। যে জায়গাটুকু ফাঁক, সেখানে ওই সাপটা থুতু ছুড়িতেছে। কেয়া কাটার মধ্যে হাতে সাপ জড়ানো অবস্থাতেই শেষে সন্তর্পণে ঢুকিয়া গেলাম দুজনে। হাত পা কাঁটায় ছড়িয়া গিয়া রক্তপাত হইতে লাগিল। সেই কেয়া বনের মধ্যে দাঁড়াইয়া আমি সন্তর্পণে সাপটাকে পেঁচাইয়া কাটিয়া 3 টুকরা করিলাম। শোল কিংবা নেটা মাছের মতো। রক্তে মনুর কাপড় ভাসিয়া গেল। মরা সাপটাকে হাত হইতে খুলিয়া ফেলিয়া আমরা সন্ধ্যা সময় বাড়ি ফিরি। রাত্রে কিন্তু ভাত খাইয়া মনু আমাকে বলিল, আবার সেই গাছের খোড়লে যেতে হবে এখন। আমি আশ্চর্য হইয়া বলিলাম, কেন? আছে মজা। কি শুনি না, একবার বিপদে পড়ে আশ মেটেনি? তা নয়, আমি ওখানে বিনা কারণে তখন যাইনি। কি কারণ বলো? সেবার তো প্রাণ যেতে বসেছিল। ওখানে সাপের মণি আছে। কি সাপ? সে আমি কি জানি, চলো দেখাবো। সত্যই সাপের মণি আছে? আমি কখনো শুনিনি। মনু আমাকে সে অন্ধকার রাত্রে বনের মধ্যে কেয়া গাছের কাটার পাশে লইয়া গিয়া দাঁড় করাইল। দুজনে তারপর সেই গাছটার ডালে উঠিয়া বসিলাম। আমি বলিলাম, মণি কই, গাছে উঠলে কেন? সাপ আমাদের গাছের তলা দিয়ে যাবে একটু পরে। কি সাপ? গোখরা বা অজগর? নিজের চোখেই দেখো। কিছুক্ষণ পরে ঘোর অন্ধকারে আমাদের গাছের নিচে একটা জোনাকির মতো কি জিনিস চলিয়া ফিরিয়া বেড়াইতে লাগিল। স্নিগ্ধ স্থির আলো। জোনাকির মতো একবার জ্বালিয়া আবার নিবিয়া যায়। মনু বলিল, দেখেছ? ওই নাকি? ওই তো। তোমার কি মনে হয়? বুঝতে পারছি না। জিনিসটা অনেকক্ষণ নড়িয়া বেড়াইল। তারপর আমাদের গাছটার ঠিক নিচে আসিয়া স্থির হইয়া রহিল। কি জিনিস কিছুই বুঝিলাম না। মনু বলিল, সেই সাপটা। কোনটা? যেটা থুথু ফেলেছিল। তুমি কি করে জানলে? আমি অনেক দিন থেকে দেখছি। মণি কি করে নেবে?
একতাল গোবর ওর ওপর চাপা দিতে হবে, একটু পরে মণি নাপিয়ে রেখে সাপটা পোকামাকড় খুঁজবে সেই সময়। কিন্তু সে সুযোগ সাপটা আমাদের দিল না। খানিকটা এদিক ওদিক নড়িয়া চড়িয়া সেটা চলিয়া গেল। আমরা আবার পরদিন সন্ধ্যার পর সেখানে গেলাম। সেদিনও সাপ আসিল বটে, কিন্তু মণি নামাইতে তাহাকে দেখিলাম না। সে রাত্রে আর কিছু হইল না, পরের রাত্রেও সেরকম গেল। আরও 2 দিন কাটিল। মনু বল্লম লইয়া গিয়াছিল সে রাত্রে। বল্লম তুলিয়া মারিতে গেলে আমি উহার হাত ধরিয়া বারণ করিলাম। সাপের মণি আছে কিনা জানি না, কিন্তু শুনিয়াছি এভাবে মণি সংগ্রহ করিলে অমঙ্গল হয়। মনু ও আমি ফিরিয়া আসিলাম। দিন 10 পরে মনু একটি মরা সাপ আমাকে দেখাইল। তাহার মাথার উপর একটা সাদা আঁশ। মনু বলল, এই দেখো মণি, কাল রাতে একা গিয়ে সাপটাকে মারি। আলো তখনই নিভে গেল। বুড়ো সাপের মাথায় এরকম আঁশ হয়, রাত্রে জলে। একেই বলে সাপের মণি। সব সাপের হয় না, কোনো কোনো সাপ বুড়ো হয়ে গেলে এই আঁশ গজায়। আমাদের ছোট গ্রামটি থেকে কিছু দূরে একটা জায়গা আছে, তার নাম মগের ট্যাগ। এখানে আমরা হরিণ মারিতে আসিয়াছি, নিবারণ, মনু ও আমি। আমি কখনো এখানে আসি নাই, হরিণ মারিব বলিয়াও আসি নাই। আমি আসিয়াছি এজন্য যে এখানে সমুদ্রের শোভা দেখিতে পাইব। মগের ট্যাগ একেবারে সমুদ্রের ধারে, ঘোলা জলের সমুদ্র নয়। নীল উর্মিমুখর বিশাল সমুদ্র মগের ট্যাগের ঘন সবুজ দীর্ঘ তৃণভূমির একেবারে নিচে। অনেক সময় জোয়ারের জল তৃণভূমি ছুঁইয়া থাকে। একটা বড় কেওড়া গাছে উঠিয়া আমরা সকলে বসিয়া আছি। সামনে 50 হাত দূরে অকুল সমুদ্র। গাছের উপর হইতে কি অদ্ভুত সে দৃশ্য! বড় বড় ঢেউয়ের দল আছাড় খাইয়া পড়িতেছে মগের ট্যাগের নিচের বেলাভূমিতে, সাদা সাদা ফেনার ফুল ঢেউয়ের মাথায়। মনু বলিল, কেমন মাছ ধরবার জায়গা! তার চেয়েও ভালো এর চমৎকার দৃশ্য। সে তো সব জায়গায় আছে, এমন মাছের জায়গা কিন্তু কোথাও নেই। আরাকান থেকে মগ জেলেরা এসে এখানে আগে আগে মাছ ধরত, তাই এর নাম মগের ট্যাগ। গোলপাতার ঘর বানিয়ে এখানে 2-3 মাস বাস করত, মাছও যা ধরত। ভুল করছো মনু, চমৎকার দৃশ্য সব জায়গায় নেই। এদিকে চেয়ে দেখো, এমন আকাশ, এমন নীল রং। আমি তো কিছু দেখতে পাই না। খুব দেখতে পাও, দেখার চেষ্টা করলে দেখতে পাবে। দেখতে শেখো। এমন সময় আরেকটি নতুন দৃশ্য আমাদের চোখে পড়িল। একপাল হরিণ অদূরের জঙ্গল থেকে বাহির হইয়া তৃণক্ষেত্রের মধ্যে সুরিপথ দিয়ে এদিকেই আসিতেছে। সরু পথ, সুতরাং হরিণগুলো একটির পিছনে আরেকটি, দীর্ঘ সারি একটি। পথও আঁকাবাঁকা, হরিণের দীর্ঘ সারির গতিও আঁকাবাঁকা, সব শুদ্ধ মিলিয়ে একটি ছবি। মনু আমার দিকে চাহিল, তাহার হাতে বন্দুক। আমি ইশারায় বারণ করিলাম। এমন সুন্দর মনোরম হরিণের সারি কি বন্দুকের গুলির নিষ্ঠুর আঘাতে ভাঙিয়া দেওয়া যায়? সেটা মানুষের কাজ কি? মনু না বুঝিয়া আমায় চুপি চুপি বলিল, তুমি গুলি করবে? না। তবে আমি মারি? না, চুপ করে থাকো, শুধু দেখে যাও। মনু আগের মতো আর নাই, নতুবা আমার কথা শুনিত না। সে মগ ডাকাতের ছেলে, বোঝে লুটপাট, রক্তপাত। আমার সঙ্গে মিশিয়া সে বুঝিতেছে নিষ্ঠুর রক্তপাতই জীবনের শেষ কথা নয়। দয়া বলিয়া জিনিস আছে, সৌন্দর্য বলিয়া জিনিস আছে। সবটা বুঝিতে পারে না, তবু বুঝিতে চেষ্টা করে। হরিণের দল সমুদ্রের ধারে গিয়া দাঁড়াইল। মগের ট্যাগে নির্জন নাকে, নাক যেখানে সমুদ্রে ঢুকিয়াছে। সম্মুখে নীল সমুদ্র, তাহার তটে নির্জন তৃণভূমিতে বিচরণরত একদল হরিণ। ইহার মতো সুন্দর ছবি জীবনে দেখি নাই। বন্দুকের বেখাপ্পা আওয়াজ করিয়া সে ছবি নষ্ট করিতে দিব না। নিবারণ শীষ দিল। শীষের শব্দে হরিণগুলি চমকিয়া এদিক ওদিক চাহিতে লাগিল। নিবারণ বলিল, মারো মারো, এইবার মারো। মনু বলিল, আহ, সব পালালো। আমি বলিলাম, এমন ছবিটা ভেঙে দিলি নিবারণ? নিবারণ গাছ হইতে লাফাইয়া হরিণের দলের পিছু পিছু ছুটিল। হরিণেরা প্রাণের ভয়ে তৃণভূমিতে ইতস্তত বিশৃঙ্খলভাবে ছড়াইয়া পড়িয়াছে। সেই বা কি সুন্দর ছবি! সবগুলি ঢুকিয়া পড়িল বনের মধ্যে এবং অদৃশ্য হইয়া গেল চক্ষের পলকে। নিবারণ উহাদের সঙ্গে বনের মধ্যে ঢুকিল। মনু বলিল, ও কি দিয়ে হরিণ মারবে? কি জানি। আমরা সেই তৃণক্ষেত্রে দাঁড়াইয়া সমুদ্র দেখিতেছি। মিনিট 10 কাটিয়া গিয়াছে। এমন সময় জঙ্গলের মধ্যে নিবারণের আর্তচিৎকার শুনিয়া দুজনেই জঙ্গলের দিকে ছুটিলাম।
আমার মনে হইল গাছের উপর হইতে শরটি আসিয়াছে। মনুকে সাবধান করিয়া দিলাম, অজানা জঙ্গলে এভাবে না ছুটিয়া পথ দেখিয়া চলো। খানিকটা গিয়া দেখি নিবারণ একটা কেওড়া গাছের উপর বসিয়া পরিত্রাহী চিৎকার করিতেছে। কেন সে চিৎকার করিতেছে কিছু বুঝিলাম না। মনুকে আবার সাবধান করিয়া দিলাম। মনু বলিল, কি নিবারণ? নিবারণ হাত নাড়িয়া বলিল, এসো না, এসো না, হেদো গাছের তলায় বাঘ, হরিণের দল তাড়া করেছিল। আমার গাছের তলায় বাঘ দাঁড়িয়ে আছে, তোমরা উঠে পড়ো। উহার গাছের তলায় বড় বড় হেদো গাছের জঙ্গল। হেদো জঙ্গলে বাঘ লুকাইয়া থাকিলে বাহির হইতে বোঝা যায় না। হেদো গাছের পাতা বিদ্যা পাতার মতো, তবে 4 হাত পর্যন্ত লম্বা হয়। এগুলিকে ইংরেজিতে টাইগার্স ফান বলে, তাহা পরে জানিয়াছিলাম। মনু আমার হাত ধরিয়া নিকটের গাছে উঠিতে যাইবে, এমন সময় হেদো জঙ্গল দুলাইয়া বাঘ নিঃশব্দে এক লাফ দিয়া মনু পূর্বে যেখানে দাঁড়াইয়াছিল সেখানে আসিয়া পড়িল। অর্থাৎ মনু আমাকে লইয়া না সরিলে সেই ভীষণ বাঘটা অব্যর্থ লক্ষ্যে তাহাকেও আমাকে পিষিয়া দিত। বাঘে খাওয়া কিংবা আঁচড়ানো কামড়ানো পরের কথা, 7-8 মণ ওজনের একটা বাঘের তীব্র লাফের পূর্ণ ঝাপটেই তো আমাদের প্রাণ বাহির হইয়া যাইতে পারে। মনু সঙ্গে সঙ্গে বন্দুক তুলিয়া গুলি করিল। গুলি খাইয়া বাঘ আরেকটা লাফ মারিল যেখানে আমরা দাঁড়াইয়াছিলাম। মনু গুলি করিয়া বাঁ দিকে লাফ দিয়া সরিয়া গিয়াছে। বাঘ এবার আরেক লাফ মারিল, কিন্তু আমাদের দিকে নয়, সেই টাইগার্স ফানের জঙ্গলের মধ্যে। ততক্ষণে আমি আর মনু গাছের উপর ঠেলিয়া উঠিয়াছি। নিবারণ বলিল, ভাই আমাকে বাঁচাও। আমরা বলিলাম, কেন? তুমি তো গাছের ওপর। আমার হাতে কি আছে, আমি নামব কেমন করে? ও যদি লাফ দিয়ে গাছে ওঠে? কিছু ভয় নেই, চুপ করে থাকো, আহত বাঘ বড় ভয়ানক জানোয়ার। সেই অবস্থায় রাত্রি নামিয়া আসিল। ভয়ে আমরা কেহ গাছ হইতে নামিতে সাহস করিলাম না। আহত বাঘটা হয়তো উৎপাতিয়া আছে টাইগার্স ফানের জঙ্গলে, কে জানে। নামিলেই লাফ দিয়া ঘাড়ের উপর পড়িবে। আকাশে নক্ষত্র উঠিল, সমুদ্রের তীর হইতে হাওয়া বহিতে লাগিল, সমুদ্রের ঢেউয়ে আলো জ্বলে, রাশি রাশি জোনাকি জলে, প্রত্যেক ঢেউয়ের উল্টানো পাল্টানোর খাঁজে খাঁজে। বারে মনু চেঁচাইয়া বলিল, নিবারণ, ঘুমিয়ে পড়ো না, পড়ে যাবে একেবারে বাঘের মুখে। নিবারণ বলিল, খিদে পেয়েছে, পেট জ্বলছে খিদেতে। চুপ করে থাকো। আমি বলিলাম, নক্ষত্র দেখো। মনু ও আমি দুজনেই হাসিয়া উঠি। সকাল হইলে আমরা গাছ হইতে নামিয়া শিশির ভেজা তৃণক্ষেত্রের মধ্যে দিয়া সমুদ্র তীরে আসিলাম। সেখানে বসিয়া বসিয়া সমুদ্রের শোভা দেখিলাম। পরে ডিঙিতে চড়িয়া বাড়ি ফিরি। আসিবার সময় নিবারণকে একটা কথা জিজ্ঞাসা করি। সেই জিজ্ঞাসাটা আমার জীবনে একটা মস্ত বড় কাজ করিল। এখনও তাহা ভাবি। নিবারণকে বলিলাম, নিবারণ, আমাদের বাড়ি থেকে মগের টেক কত দূর? নিবারণ বলিল, কোষখানেক। আমি উহাকে কিছু বলি নাই, কিন্তু মনে ভাবি 1 ক্রোশ তো দূর, তবে মাঝে মাঝে একাই আসিব। সমুদ্রের এমন দৃশ্য, কোথায় পাইব এমন রূপ? মনুর বাবা আজকাল আমার উপর খুব সন্তুষ্ট। কোথাও যাইতে আসিতে আমার আর কোনো বাধা নাই। সেদিন ইহারা আমার মেজাজ বুঝিয়া লইয়াছেন, আমার সঙ্গে অনেক পরামর্শ করিয়াছেন। পুলিশের ভয় ক্রমেই বাড়িতেছে, সেদিন আর নাই। মনুকে লেখাপড়া শিখাইয়া আরাকানে সেগুন কাঠের ব্যবসা করিয়া দিলে কেমন হয়? আমরা 2 ভাই সেই ব্যবসা চালাইতে পারিব না? আমি বলিয়াছি, আমাকে ছাড়িয়া দিন, দেশের ছেলে দেশে ফিরিয়া যাই। মনুর বাবা নাও বলেন না, হাও বলেন না। কিন্তু ও বিষয়ে পাকাপাকি স্থির করিল নিয়তি। তাহাই বলিতেছি, আমার সেদিনের উদারতার পুরস্কার স্বরূপ নিয়তি আমাকে হাত ধরিয়া চালাইল। শরৎকাল তখন শেষ হইয়া আসিতেছিল। একসময় মগের ট্যাকে তৃণভূমি জাগিয়া উঠে। নতুন তৃণভূমিতে হরিণের দল আসে। তাহা ছাড়া আছে সেই নীল সমুদ্রের মুক্ত রূপ। 1-2বারে দেখায় স্বাদ কি মিটে? একটি ডিঙি বহিয়া চলিলাম দুপুরের পর। আমি একা কখনো এ পথে আসি নাই। একটা খাড়ির মধ্যে ডিঙি ঢুকাইয়া ভাবিলাম সামনের খাল দিয়া বাহির হইব। এমন অনেক খাড়ি এদিকে ওদিকে গোলপাতার ও গড়ান জঙ্গলের ফাঁকে ফাঁকে। মন অন্যমনস্ক ছিল। হঠাৎ মনে হইল, এ কোথায় আসিলাম? আমার বাঁ পাশে অগণিত হেতাল ঝোপ ও টাইগার্স ফানের জঙ্গল। হেতাল গাছ দেখিতে সরু, খেজুর গাছের মতো। অমনি কাঁটাওয়ালা ঝাঁকড়া মাথা গাছ, তবে অত লম্বা বা মোটা হয় না। হেতাল ও টাইগার্স ফান যেখানে থাকে, বাঘের ভয় সেখানে বেশি, তাহা জানিতাম। ডিঙি ভিড়াইবার ভরসা হয় না এমন জনহীন পাড়ে।
কোথা হইতে বাঘ আসিয়া ঘাড়ে পড়িবে ঠিক কি। অনেক দূর বাহিয়া আসিয়া দেখি মস্ত বড় একটি নদীর মোহনার সামনে পড়িয়াছি। এটা কোন জায়গা ঠিক বুঝিতে পারিলাম না। যদি পশুর ও শিবসার মিলনস্থল হয় তবে তো অনেক দূর আসিয়া পড়িলাম। মগের ট্যাগে যাইতে হইলে বাঁ দিকের ডাঙার কূলে যাই না কেন? তবে নিশ্চয়ই বাহির সমুদ্রের মুখে পড়িব। খানিকটা গিয়া দেখি আরেকটা বড় নদী আসিয়া মোহনাতে পড়িতেছে। এ আবার কোন নদী? মাথা ঠিক রাখিতে পারিলাম না। তারপর হইতে পদে পদে বিচারে ভুল হইতে লাগিল। কোথা হইতে কোথায় যাইতেছি কিছুই বুঝিতে পারিতেছি না কেন। একটা লোকও কি কোথাও নাই? হঠাৎ দেখিলাম সন্ধ্যা হইয়া আসিতেছে, ক্ষুধা পাইতেছে বিলক্ষণ। ফলের গাছের সন্ধানে চারিদিকে চাহিলাম। গোল গাছের ফল খাইতে ঠিক কচি তালের মতো, কিন্তু এ সময় একটাও চোখে পড়িল না। ভয় হইল। একা রাত্রে ডাঙায় নৌকা বাঁধিয়া থাকা নিরাপদ নয়। বাঘ ডিঙি হইতে আমাকে হালুম করিয়া একগাল মুড়ি মুড়কির মতো মুখে করিয়া উধাও হইলে মিটিয়া গেল। অগত্যার নৌকা বাহিতে লাগিলাম। থামতেই ভরসা হইল না। নদীরও কি শেষ নাই? রাত আন্দাজ 4টার সময় অন্ধকারের মধ্যে দেখি দূরে আলো জ্বলা ঢেউ। আমার বৈঠার আলোড়নেও জলে জোনাকি জ্বলিতেছে। এইবার সমুদ্রে আসিয়া পড়িয়াছি। আমার সামনে অকুল বাহির সমুদ্র। আর আগাইবার রাস্তা নাই। ডিঙি লইয়া সমুদ্রের মধ্যে গেলেই মৃত্যু। দিকদিশা তো এমনি হারাইয়া ফেলিয়াছি, ভালো করিয়াই হারাইব। শেষ রাত্রে চাঁদ উঠিলে দেখিলাম আমার পিছনের জঙ্গল খুব ঘন। এখানে ডিঙি বাঁধিতে ভরসা হয় না, কিন্তু উপায় বা কি? কি চমৎকার রূপ হইয়াছে সেই গভীর রাত্রে, সেই ক্ষীণ চন্দ্রালোকিত অনন্ত সাগরের। দুই চক্ষু ভরিয়া দেখিয়াও ফুরায় না। অদ্ভুত স্থানটি বটে। পিছনের জঙ্গলে বাঘের গর্জন দু একবার কানে গেল। ভোরের দিকে ভাটার সঙ্গে আরেক সমূহ বিপদ। ঢেউ উত্তাল হইয়া উঠিয়া কূলে যেভাবে আছড়াইয়া পড়িতে লাগিল, তাহাতে ডিঙি বাঁচানো এক মহা সমস্যা। এখনই তো ঢেউয়ের আছাড়ে চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। ডিঙি সামলাইতে গিয়া ডুবিয়া মরিব শেষে। ডিঙি হইতে নামিয়া ডিঙির মুখ ধরিয়া বাহির সমুদ্রের দিকে ফিরাইলাম। একমাত্র ভরসা সমুদ্রের মধ্যে ডাঙা হইতে দূরে যাওয়া। কিন্তু সমুদ্রের মধ্যে লইয়া যাওয়া কি সোজা কথা? ভাটার টান অবশ্যই খানিকটা সাহায্য করিতেছিল বটে। খানিক পরে মনে হইল সমুদ্রের নিচের কোনো সোতার মুখে পড়িয়া ডিঙি ক্রমাগত বাহিরের দিকেই চলিয়াছে। এ আবার আরেক বিপদ। কি করি উপায়? দুবার লোনা জলের ঢেউ আছড়াইয়া পড়িয়াছিল ডিঙির উপর। সেউতি দিয়া জল সেচিতেছিলাম। ডুবো সোঁতার অস্তিত্ব এতক্ষণ বুঝিতে পারি নাই। মস্ত কি এক শোষকের মতো সামুদ্রিক জানোয়ার আমার সামনে জলে উলটপালট খাইয়া গেল। আমি নিরুপায় অবস্থায় বসিয়া রহিলাম। প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত আছি। সমুদ্রের কূল আর দেখা যায় না। সুন্দরবনের কালো রেখা কোথায় মিলিয়া গিয়াছে। সম্মুখে অনন্ত নীল জলরাশি। কোথায় চলিয়াছি? এবার সত্যই কি এ জীবন হইতে বিদায় লইবার দিন আসিয়া গিয়াছে? দক্ষিণ পূর্ব দিকে চলিতেছি। সূর্যের অবস্থান দেখিয়া মনে হইল তটরেখা অদৃশ্য হইয়াছে বহুক্ষণ। দক্ষিণ মেরুর দিকে চলিয়াছি নাকি? ক্ষুধা অপেক্ষা তৃষ্ণা বেশি কষ্ট দিতেছিল। শরীর অবসন্ন হইয়া আসিতেছে। ক্ষুধায় তত নয়, যতটা তৃষ্ণায়। সারাদিন কাটিয়া গেল। আবার সূর্যাস্ত দেখিলাম। আবার আকাশে নক্ষত্র উঠিল। মাথার উপর অগণিত নক্ষত্র খচিত আকাশ। নিচে অনন্ত সমুদ্র। মরণের আগে কি রূপী অনন্ত আমার চোখের সামনে খুলিয়া দিলেন? মরিব বটে, কিন্তু কাহাকে বলিয়া যাইব যে কি দেখিয়া মরিলাম? অনেক রাত্রে কোথায় যেন বাঁদিকে বুম বুম করিয়া কামানের আওয়াজের মতো কানে আসিল। অন্ধকারের মধ্যে চাহিয়া দেখিলাম। কিছু বুঝিতে পারিলাম না। শেষ রাত্রে খুব শীত করিতে লাগিল। বোধহয় ঘুমাইয়া পড়িয়াছিলাম। উঠিয়া দেখি ডিঙি সমুদ্রে স্থির হইয়া আছে। সূর্য অনেক দূর উঠিয়া গিয়াছে। চারিদিকে নীল জলরাশি চিকচিক করিতেছে খর রোদে। বেলা বাড়িবার সঙ্গে সঙ্গে পিপাসা বাড়িল। বিকালের দিকে মনে হইল আমার বহু দূরের ডান দিক দিয়া একখানা জাহাজ যাইতেছে। পরনের কাপড় খুলিয়া উড়াইয়া দিলাম। নাড়িতে লাগিলাম। তাহারা বুঝিতে পারিল না। অন্যদিকে চলিয়া অদৃশ্য হইয়া গেল। কি কুক্ষণে কাল বাড়ি হতে বাহির হইয়াছি। মনুর জন্য বড় কষ্ট হইতেছিল। বারবার উহার কথা মনে হইতেছে। উহার কথা আর দুই মার কথা। বনবিবিতলার মার কথাও যে কতবার মনে হইল। আবার রাত্রি আসিল। আবার নক্ষত্র উঠিল। সেই রাত্রের শেষে আমি ঘুমাইয়া পড়িলাম কি অজ্ঞান হইলাম জানি না।
পৃথিবী ও সমুদ্র সে রাত্রে সব মুছিয়া গেল। জ্ঞান হইলে দেখি একটা কাঠের ঘরে শুইয়া আছি। কাঠের ঘর কি কাঠের বাক্স। আমার পাশে একজন চাটগাঁয়ের মুসলমান বসিয়া। সে বলিল সেখানকার বলিতে আমি সারিয়াছি কিনা। আমি বলিলাম, আমি কোথায়? একজন বৃদ্ধ ব্যক্তি আসিয়া আমার শিউরে বসিল। তাহার দিকে চাহিয়া মনে হইল ইহাকে দেখিতে আমার বাবার মতো। আমার নাম জিজ্ঞাসা করিল। চাটগাঁয়ের ভাষায় বলিল, আমি কেন এভাবে সমুদ্রে ভাসিতেছিলাম। সব খুলিয়া বলিলাম। চাহিয়া দেখিলাম চারিদিকে। একটি ক্ষুদ্র গ্রামের মধ্যে আমি একটা কাঠের ঘরে শুইয়া আছি মনে হইল। উহাদের জিজ্ঞাসা করিয়া জানিলাম তাহারা চাটগাঁয়ের মুসলমান জেলে। এই গ্রাম কোনো স্থায়ী বাসিন্দার গ্রাম নয়। মাছ আর সামুদ্রিক ঝিনুক তুলিতে এখানে বৎসরে 3 মাস ইহারা আসিয়া বাস করে। ইহাদের সাম্পান নৌকা। কুলের অদূরে সমুদ্রে আমার নৌকা দেখিতে পায়। তারপর এখানে আনে। আমি 4-5 দিনের মধ্যে সুস্থ হইয়া উঠিলাম। সামুদ্রিক মাছের ঝোল আর ভাত, এছাড়া আর কোনো খাদ্য সেখানে ছিল না। আমাকে তাহারা সঙ্গে লইয়া আরেকটা দ্বীপে গেল। দ্বীপের নাম কুমড়াকাটা। সেখানে পাশাপাশি অনেকগুলি দ্বীপ আছে, সবগুলি জনহীন। মৎস্য শিকারীরা মাঝে মাঝে বসতি স্থাপন করে আবার চলিয়া যায়। একটা দ্বীপের নাম চাঁদডুবি, একটার নাম শাহজাদখালি। সব দ্বীপেই ভীষণ জঙ্গল। মিষ্ট জলের খাড়ি কেবল চাঁদডুবি ছাড়া অন্য কোনো দ্বীপে নাই বলিয়া আমরা সেখানে নৌকা লাগাইয়া মিষ্ট জলের সন্ধানে গেলাম। ডাঙায় উঠিয়া বাঁদিকে ছোট একটা বালিয়াড়ি, তাহার পিছনে ঘন জঙ্গল। জঙ্গলের গাছ আমি চিনিলাম না, শুধু কয়েক ঝাড় মুলি বাঁশ ছাড়া। এক জাতীয় বড় গাছে রাঙা ফুল ফুটিয়াছিল। জিজ্ঞাসা করিয়া জানিলাম ওই গাছের নাম ছাপলাশ গাছ। জঙ্গলের মধ্যে ছাপলাশ আর মুলি বাঁশই বেশি। এই দ্বীপে সমুদ্র তীরে বালুকা রাশির উপর কত ঝিনুক ও শাঁখের ছড়াছড়ি। তাছাড়া একটু দূরে ঘন সবুজ বনভূমি, লতার ঝোপে কত কি অজানা বনপুষ্প। চাঁদডুবি দ্বীপটি স্বর্গের মতো সুন্দর। একা কতক্ষণ বালির দ্বীপের চড়ায় বসিয়া থাকি। সারাদিন এমনি বসিয়া বসিয়া নীল সমুদ্রের গান যদি শুনিতে পাই তবে কোথাও যাইতে চাই না। এমন সুন্দর নামটি কে রাখিয়াছিল এ দ্বীপের? বনবেনু কুঞ্জের মধ্যে পাখি ডাকে, কেহ শুনিবার নাই সে পাখির কলকুজন। যাহারা এখানে আসে তাহারা মাছ ধরিতে ব্যস্ত, পাখির ডাক শুনিবার কান তাহাদের নাই। বাম দিকের বাঁশ বনের তলা দিয়ে সুড়িপথ মিষ্ট জলের খাড়ির দিকে চলিয়া গিয়াছে। জেলেদের পায়ে চলার চিহ্ন এ পথের সর্বত্র। আমি সে পথে একা অনেক দূর চলিয়া গেলাম, ঠিক যেন সুন্দরবনের একটি অংশ। তেমনি ঘন বন, তবে কেয়া গাছ ছাড়া সুন্দরবনের পরিচিত কোনো গাছ নাই। এই জায়গায় দেখি অনেক জংলি গোড়া লেবুর গাছ, যেন কে লেবুর বাগান করিয়া রাখিয়াছে। সুন্দরবনেও লেবুর জঙ্গল অনেক জায়গায় আছে। জল লইয়া জেলেরা চলিয়া গেল। আমি এক জায়গায় লেবু বাগানের মধ্যে একটি আশ্চর্য দ্রব্য হঠাৎ আবিষ্কার করিলাম। সেটি একটি ছোট কামান। এই কামানের গায়ে বাংলা অক্ষরে লেখা আছে কী সব কথা, পড়িতে পারিলাম না। একজনকে ডাকিয়া বলিলাম, শোনো। সে ফিরিয়া আসিয়া বলিল, কি? এটা কি? দেখতেই পাচ্ছ কামান। কি করে এলো এখানে? জানি নে। জানতে ইচ্ছে করে না? কি দরকার? মিটিয়া গেল। ইহাদের কোনো কৌতূহল নাই কোনো বিষয়ে। আমার ইচ্ছা হইল কামানটা সঙ্গে করিয়া লইয়া যাই, কিন্তু অত ভারী জিনিস একা আমার সাধ্য নাই বহিবার। লোকটার সহিত অনিচ্ছার সহিত চলিয়া যাইতেছিলাম। এমন সময় সে এমন একটা কথা বলিল যাহাতে আমি থমকিয়া দাঁড়াইয়া গেলাম। সে বলিল, শুধু কি একটা কামান দেখছো বাবু? ওই জঙ্গলের মধ্যে গড় আছে, ভেঙে পড়ে আছে মস্ত গড়। সে কি? গড় মানে কেল্লা, এটাকে বলে চাঁদবড়ির গড়। কত আশ্চর্য জিনিস এখানে ছিল, এখনো আছে। কত লোক টাকা পেয়েছে এখানে। গড়ের ইটের মধ্যে আমার গাঁয়ের এক বুড়ো লোক সোনার পাত আর আকবরী আমলে সোনার টাকা পেয়ে খুব বড় মানুষ হয়েছিল। তবে বাবু ওতে বিপদ আছে। কি বিপদ? বাবু ওতে বংশ থাকে না। বয়ে গেল। তুমি ছেলে মানুষ তাই এমন বলছো, বড় হলে আর বলবে না। তাছাড়া তাছাড়া কি? অপদেবতার ভয়। মানি না। নেই বললেই সাপের বিষ চলে যায়। সন্ধ্যের পর তেষ্টায় গলা শুকিয়ে মরে গেলেও কেউ চাঁদডুবির খাড়িতে জল নিতে আসবে না। বলো কি? তাই তুমি যাকে হয় জিজ্ঞেস করে দেখো। আমি যদি সন্ধ্যের পর এখানে থাকি? প্রাণ একবার খোয়াতে বসেছিলে,
আবার খোয়াবে। চলো, তোমাকে একটা গল্প বলবো। আমার কিন্তু ভূতের গল্প শুনিবার বিশেষ আগ্রহ ছিল না। রাজবাড়ির ধ্বংসস্তূপ দেখিয়াছিলাম সুন্দরবনে। এখানে শুনিয়াছি কেল্লা আছে। কাহাদের এসব জিনিস? কাহারা এখানে কেল্লা বা রাজবাড়ি বানাইয়াছিল অতীত দিনে? কাহারা এখানে তাহাদের গৌরব দিনের চিহ্ন ফেলিয়া রাখিয়া অজানা পথে চলিয়া গেল? কে তাহারা? কি দিয়া ভাত খাইব? কি দিয়া ভাত খাইত তাহারা? কি ভাষায় কথা বলিত? কি করিয়া দিন কাটাইত? কি ভাবিত মনে মনে? এসব কথা আমাকে এখনই কেহ বুঝাইয়া বলিতে পারে? এসব আমি জানিতে চাই। কোনো অপদেবতার কাহিনী নয়। যাহা সত্য ঘটিয়াছিল তাহাই জানিতে চাই। কোনো মন গড়া ঘটনা নয়। ডিঙিতে ফিরিয়া গিয়া বুড়ো মাঝি বদরুদ্দিনকে সব কথা বলিলাম। সে কি কিছু দেখিয়াছে? এখানে আরও কোনো দ্বীপে কি এমন আছে? বদরুদ্দিন বলিল, সুন্দরবনে এমন কোনো কোনো জায়গা আছে। এদিকের মধ্যে চাঁদডুবিতে আছে, আর সোনার দ্বীপে আছে। ওসব সেকেলে রাজাদের কাণ্ড। সোনার মোহর পাওয়ার কথা সত্যি। আমি নিজে একবার একখানা সেকেলে তলোয়ার পেয়েছিলাম। তলোয়ারখানার বাঁটে কত কি কাজ করা। আমার জামাই সেখানে নিয়ে গিয়ে মহকুমায় হাকিমকে দেখায়। তিনি বলেন, এখানা সেকালে দামি জিনিস, জাদুঘরে দিয়ে দাও। আমার জামাই তা দেয়নি, ফিরিয়ে নিয়ে আসে। এখনও আমার বাড়িতে আছে সেখানা। সেখান হইতে আমরা আরেকটি দ্বীপের কূলে চলিয়া গেলাম। জায়গাটির নাম ইদ্রিসখালির চর। এখানে বড় হাঙরের ভয়। জেলেরা কেহ জলে নামিতে সাহস করে না। দিগন্ত রেখায় সূর্য উঠিতে দেখিয়াছি এখানে কতদিন। সমুদ্রের বুকে সূর্যোদয় কখনো দেখি নাই। শুনিলাম এখান হইতে এই দৃশ্য যেমন দেখা যায়, এমন আর এদিকে আর কোনো দ্বীপ হইতে দেখা যায় না। এই সূর্যোদয় দেখিতে গিয়া একদিন বিপদে পড়িয়া গেলাম। একটা ছোট ডিঙি করিয়া কুল হইতে কিছু দূর গিয়াছিলাম শেষ রাত্রির দিকে। বৃদ্ধ বদরুদ্দিন আমাকে বলিয়াছিল, সমুদ্রের মধ্যে খানিকটা গিয়ে সূর্যোদয় দেখো বাবু। কি যে সে অদ্ভুত দৃশ্য! জলের উপর এক স্থানে একটা সরু আগুনের রেখা দেখা দিল প্রথমে। মনে হইল জলে আগুন লাগিয়াছে। পরক্ষণেই সূর্য হঠাৎ লাফাইয়া উঠিল যেন জলরাশির মধ্য হইতে একটা আগুনের গোলার মতো। তখনও সেটাকে সূর্য বলিয়া বোধ হইতেছিল না। একটা রঙিন ফানুস যেন জলের উপর কে উড়াইয়া দিয়াছে। বদরুদ্দিন ঠিকই বলিয়াছিল, ডাঙা হইতে এ শোভা দেখা যায় না। এই পর্যন্ত ভাবিয়াছি, হঠাৎ দেখিলাম ডিঙিখানি কুল হইতে দক্ষিণ পূর্ব দিকে চলিয়াছে। ফিরাইবার চেষ্টা করিলাম, কিন্তু পারিলাম না। আবার কি চোরাশোতায় পড়িলাম? এই জিনিসটি বড় ভয়ের ব্যাপার এসব গভীর সমুদ্রে। মনু আমাকে অনেকবার বলিয়াছিল, বদরুদ্দিনও সেদিন বলিয়াছে, একবার নাকি উহারা এই চাঁদডুবি আর ইদ্রিসখালির মধ্যে কুমড়া বোঝায় একটা সাম্পান পায়। সাম্পানে 3টি মৃতদেহ ছিল। দেখিয়া মনে হয় তাহারা জল না খাইয়া মারা গিয়াছে। এ অবস্থায় লোকে সমুদ্রে জল পান করে। বেশি পরিমাণে সমুদ্রের জল পান করিলে পাগল হইয়া যায়। বলিয়াছিলাম, পাগল হয় কেন? তা জানি নে, মাথা খারাপ হয়ে যেতে দেখেছি বাবু। তারপর কোথাকার লোক ওরা? বর্মাদেশের লোক বলে মনে হলো, ঠিক বলতে পারবো না। তারা কুমড়ো বোঝাই করে কোনো নদীপথে কিংবা দুটো দ্বীপের মাঝখানে সমুদ্রে নৌকো বাইতে বাইতে চোরাশোতায় পড়ে গিয়ে বার সমুদ্রে চলে এসেছিল। তারপর যা হবার তাই হয়েছে। ওরা ডাঙার লোক ছিল নিশ্চয়ই, নইলে কুমড়ো আনবে কোথা থেকে? সাম্পানে কুমড়ো বোঝাই করে কেউ সমুদ্রে পাড়ি জমায় কি? এইসব কথা আমার মনে পড়িল। আমি ঘর পোড়া গরু। এই সেদিন ডুবোসোতা হইতে মরিয়া যাইতে যাইতে বাঁচিয়াছি না নিজে। বদরুদ্দিন আমায় কি শিখাইবে? যেমন এ কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে অমনি এক লাফ দিলাম ডিঙি হইতে। ভুলিয়া গেলাম যে সমুদ্র হাঙর সংকুল ও অত্যন্ত বিপজ্জনক। সাঁতরাইতে ভালোই জানিতাম, ডাঙাও খুব বেশি দূরে ছিল না। এটুকু হয়তো সাঁতরাইতে পারিব, ইহার বেশি হইলে আমার পক্ষে ডাঙায় ওঠা সম্ভব হইবে না। বেশ সাঁতরাইতেছি, হঠাৎ আমার নিকট হইতে হাত 16-17 দূরে একটা চওড়া মাছের ডানা জলের উপর একবার ভাসিয়া পরক্ষণে ডুবিয়া যাইতে দেখিয়া আমার হাত পা অবশ হইয়া গেল। এ তো কোনো মাছের ডানা বলিয়া মনে হয় না, এ নিশ্চয়ই সামুদ্রিক হাঙরের ডানা। কামটের ডানা এত বড় হইবে না। আবার সেই বড় ডানাটা ভাসিয়া উঠিল আমার নিকট হইতে 8-9 হাত মাত্র দূরে। আমার মনে হইল যে করিয়াই হোক আমাকে এই ভীষণ জানোয়ারের হাত এড়াইতে হইবে। একবার যদি ইহার হাতে পড়ি
তাহা হইলে আর রক্ষা নাই। এই সময় ডানাটা আবার ডুবিয়া গেল। এইবার বোধহয় ইহা ভাসিয়া উঠিবে আমাকে মুখে শক্ত করিয়া কামড়াইয়া ধরিয়া। চট করিয়া বাঁদিকে ঘুরিয়া গেলাম এবং খুব চিৎকার করিতে লাগিলাম। এমন সময় ডানাটি ভাসিয়া উঠিল ইতিপূর্বে 1 সেকেন্ড আগে আমি যেখানে ছিলাম সেখানে। এই সময় সেই ভীষণ দর্শন সামুদ্রিক হাঙরের মুখটিও ভাসিয়া উঠিল, কিন্তু আমি যেদিকে আছি তাহা হইতে সম্পূর্ণ বিপরীত দিকে। হাঙরের লক্ষ্যভ্রষ্ট হইয়াছে বুঝিলাম, কিন্তু এই বেলা যাহা করিতে পারি, বিলম্বে আর রক্ষা নাই। সঙ্গে সঙ্গে 2 হাতটা সাঁতার দিয়া ডাঙার দিকে আসিতে চেষ্টা করিলাম। হঠাৎ আমার হাঁটুতে কে যেন শক্ত মুগুরের এক ঘা লাগাইল। জলের মধ্যে যেন পাখানা কাটিয়া পড়িয়া গেল মনে হইল। দাঁতে দাঁত চাপিয়া তখনও সাঁতার দিতেছি। যাক একখানা পা, ডাঙায় উঠিতে না পারিলে সমস্ত দেহখানাই যে চলিয়া যাইবে। এই সময় একটা বড় ঢেউ আসিয়া আমাকে ডাঙার দিকে হাত 10 আগাইয়া দিয়া গেল। পরক্ষণেই দেখি আমি আবার অন্যদিকে অনেক দূরে চলিয়া গিয়াছি, কিন্তু ডাঙাটা আর কোনো দিকেই দেখা যায় না। অনেক কষ্টে ডাঙার দিকে যদি বা 2 হাত আসি, আবার 4 হাত জলের মধ্যে চলিয়া যায় ডুবো সোঁতার টানে। এই জন্যে আমার ডিঙি বাহির সমুদ্রে অতটা গিয়া পড়িয়াছিল। এইবার ভালো করিয়া বুঝিলাম। আমার চিৎকার শুনিয়া 2-3 জন আমাদের দলের জেলে ছুটিয়া আসিয়া আমাকে জল হইতে টানিয়া তুলিল। তখন আমি এমন অবসন্ন যে উহাদের কথার জবাব পর্যন্ত দিতে পারিলাম না। তাহারা বারবার বলিতে লাগিল আমি খুব বাঁচিয়া গিয়াছি। এই সমুদ্রে পড়িয়া সাঁতার দেওয়া যে কি জিনিস তাহা যে জানে না, তাহাকে বলিয়া লাভ কি? আমি বলিলাম, জানি, হে জানি, আমাকেও ছাড়িনি, হাঙরে তাড়া করেছিল। উহারা সমস্বরে বলিয়া উঠিল, কখনো হয় না। রাগের সহিত বলিলাম, কি হয় না? তাহারা বলিল, কখনো বাঁচতে পারে না হাঙরের মুখ থেকে। আলবৎ বেঁচেছি, আমার পাশে 4 হাত তফাতে ওর ডানা লেগেছিল, ওর মুখও দেখেছি। ডানা হাঙরের নয়, নিশ্চয়ই হাঙরের। বদরুদ্দিন সব শুনিয়া বলিল, বাবু, ওরা ঠিক বলেছে, হাঙর ওভাবে একবার জাগবে একবার ভাসবে না, হা করে তাড়া করে এসে কামড়ে ধরবে, ও হাঙর নয়। কি তবে ওটা? ওটা মহাশির মাছ, হাঙরের মতো দেখতে, মুখ অনেকটা হাঙরের মতো। আমি প্রথমটা বিশ্বাস করি নাই। বদরুদ্দিন বলিল, ও মাছ তোমাকে দেখাবো, আমাদের আড়তে চলো। কোথায়? তার নাম কাছিমখালি, একটা ছোট দ্বীপ। আর কে আছে সেখানে? কেউ না, শুধু আমরাই থাকি। কি হয় সেখানে? গেলেই দেখবে। চাঁদবুড়ির মতো সুন্দর জায়গা, মন্দ নয়। একদিন কাছিমখালি দ্বীপে আমরা গিয়া নোঙর করিলাম। এখানে খড় দিয়া ইহারা ছোট ছোট ঘর তৈয়ারি করিয়াছে। অকুল সমুদ্রের ধারে বাঁশের লম্বা আলনা ও বন্যলতা টাঙানো আলনা। মাছের রাশি এখানে রৌদ্রে শুকাইবার জন্যেই এই আলনার ব্যাপার। শুটকি মাছের দুর্গন্ধে সমুদ্র তীরের বাতাস ভারাক্রান্ত। খাদ্য এখানে শুধু মাছ ও ভাত, না ডাল না কোনো তরকারি। বেশি দিন কাঁচা তরকারি না খাইলে নাকি এক প্রকার রোগ হয়। সেজন্য বদরুদ্দিন সেদিন আমাকে লইয়া নিকটবর্তী একটা দ্বীপে গেল। সেখানে বনের ছায়ায় ছায়ায় একরকম শাক গজায়। দুজনে তাহাই তুলিয়া নৌকার খোলে জমা করিলাম। শাকগুলির পাতা অবিকল থানকুনি পাতার মতো, কিন্তু আমরুল শাকের মতো টক। এখানে এক ব্যাপার ঘটিল। আমি শাক তুলিতে তুলিতে চারিদিকে চাহিয়া দেখিতেছি। বদরুদ্দিন ডিঙিতে তামাক সাজিতে গিয়াছে। এমন সময় দেখি একজন বৃদ্ধ আমার দিকে আসিতেছেন। 2 মিনিটের মধ্যে বৃদ্ধ আমার সামনে আসিয়া দাঁড়াইয়া আমার দিকে অতি স্নেহপূর্ণ করুণ দৃষ্টিতে চাহিতে লাগিলেন, ঠিক যেন আমার দাদা মহাশয়। একবার অতি অল্প সময়ের জন্য মনে হইল আমার সেই দাদা মহাশয় আমার সন্ধানে বাহির হইয়া এখানে আসিয়া বুঝি পৌঁছিয়াছেন। আমার মন কেমন করিয়া উঠিল আমার দাদা মহাশয়ের জন্য। কিন্তু না, এই বৃদ্ধের রং আমার দাদা মহাশয়ের চেয়ে সামান্য একটু কালো। সাদা দাড়িটিও বেশি লম্বা, পরনের কাপড় অতি ছিন্ন ভিন্ন ও মলিন। আমার দিকে খানিকটা চাহিয়া চাহিয়া বলিলেন, বাঙালি? উত্তর দিলাম, আগে হ্যাঁ। কোথায় বাড়ি? অনেক দূর। এখানে কি করে এলে? মাছ ধরতে এসেছি কাছিমখালি, এখানে শাক তুলতে এসেছি। হিন্দু না মুসলমান? হিন্দু। তোমার সঙ্গী কই? তামাক সাজতে গিয়েছে ডিঙিতে। আপনি কে? আমিও বাঙালি হিন্দু, আমি এখানে থাকি। এখানে? কেন, এই জায়গা কি খারাপ? না, তা বলিনি, খুব চমৎকার জায়গা,
কিন্তু এখানে আপনি কি করেন? ব্যবসা করি। আমি অবাক হইয়া বৃদ্ধের স্নেহকোমল মুখের দিকে চাহিয়া থাকি। লোকটি পাগল নাকি? মুখ ও চোখের ভাবে কিন্তু পাগল বলিয়া তো মনে হয় না। তবে এমন আবল তাবল বলিতেছেন কেন? আমার চোখের বিস্ময়ের দৃষ্টি বৃদ্ধ বুঝিতে পারিলেন। বলিলেন, বিশ্বাস হয় না? এখানে কিসের ব্যবসা? এসো আমার সঙ্গে, কাউকে কিছু বলো না। তোমার সঙ্গী কোথায়? সে এখন আসবে না, তামাক খেয়ে নাইবে সমুদ্রে, বলে গিয়েছে। সে হিন্দু না মুসলমান? মুসলমান। আমাকে খেতে দেবে সে? খাবেন? নিশ্চয়ই, আমি নিজে আনছি। সেজন্যে নয়, আমি সকলের হাতের খাই। কি আছে? চিড়ে খাবেন? কতদিন চোখে দেখিনি। কিন্তু শোনো, এখন থাক, আগে চলো আমার সঙ্গে। তোমাকে দেখাই আগে, কেউ এসে পড়বার আগে। বড্ড গোপন জিনিস কি না? আমার খানিকটা ভয় না হইল এমন নয়। এই অদ্ভুত দর্শন বৃদ্ধের সঙ্গে এই সম্পূর্ণ অপরিচিত স্থানে কি আমার যাওয়া উচিত? কিন্তু ভয় বা কিসের? আমি নবীন যুবক। আমার সঙ্গে শরীরের শক্তিতে এই বৃদ্ধ কতক্ষণ জুজিবেন? গেলাম উহার সঙ্গে। কিছুদূর গিয়া একটা বনের পিছনে পাতালতার একটি কুটির দেখিয়া আমি অবাক হইয়া গেলাম। বৃদ্ধ আমাকে কুটিরের সামনে লইয়া গেলেন। আমি বলিলাম, চারিদিকে এত কচ্ছপের খোল কেন? বৃদ্ধ হাসিয়া বলিলেন, ওই আমার ব্যবসা। কি ব্যবসা? কচ্ছপের খোলার। এখানে কচ্ছপ ধরেন কি করে? এখানকার নাম কাছিমখালির চর। এখানকার সব দ্বীপের চরে সমুদ্র থেকে বড় বড় কচ্ছপ উঠে রোদ পোয়ায়, ডিমে তা দেয়। লোক তো নেই কোনো দিকে। কি করে ধরেন? উল্টে দিলেই হলো, আর নড়তে পারে না। তারপর? তারপর ওদের কাটি, মাংস খাই, ডিম খাই, আর কাছিমের খোলা বিক্রি করি। লোকে নৌকো করে এসে জমানো খোলা কিনে নিয়ে যায়। ওরাই চাল দিয়ে যায়। অনেকদিন আসেনি, চাল ফুরিয়ে গিয়েছে। শুধু কাছিমের মাংস খেয়ে ভালো লাগে না। তাও আজ 3 দিন একটা কাছিমও ডাঙায় ওঠেনি। আমার সঙ্গে দেখা না হলে কি খেতেন? কেন, ঝিনুক? ঝিনুক? খুব ভালো খেতে ওর শ্বাসটা। তোমাকে খাওয়াবো, এসো, ঘরের মধ্যে এসো। কুটিরের মধ্যে ঢুকিলাম। একটি ছিন্ন খেজুর পাতার চাটাই একপাশে পাতা, তার উপর একটি ছেঁড়া বালিশ, একটি ঝকঝকে মাজা কাঁসার জামবাটি ছাড়া অন্য কোনো মূল্যবান জিনিস নাই ঘরের মধ্যে। একটি তীর ধনুক ঘরের এক কোণে হেলানো। খাবার জলের জন্যে একটি মাটির কলসি, তাও কানা ভাঙা। অতি গরিব লোকের ঘরে ইহার চেয়ে অনেক বেশি জিনিস থাকে। আমি খুব অবাক হইয়া চারিদিকে দেখিতেছি দেখিয়া বৃদ্ধ বলিলেন, ভাবছ কি করে থাকি না? তা নয় বাবা, বেশ থাকি। সত্যি? ঠিক তাই, খুব ভালো থাকি। কোনো মানুষ আমার নিন্দে করবে না, আমিও কারো নিন্দে করব না। মানুষ যেন কখনো মানুষের নিন্দে না করে, ওটা আমি সবচেয়ে অপছন্দ করি। কি? কেউ কারো নিন্দে করা। এখানে বেশ আছি। কি করে দিন কাটান আপনি এখানে? বৃদ্ধ হাসিয়া উঠিলেন। কিছুক্ষণ চুপ করিয়া দূরে সমুদ্রের নীল জলরাশির দিকে চাহিয়া চাহিয়া কি যেন ভাবিলেন। আমার সে সময় মনে হইল, ইনি অতি অদ্ভুত ব্যক্তি। ইহার মতো মানুষ আমি এই প্রথম দেখিতেছি। ইহার আগে যেসব মানুষ দেখিয়াছি তাহারা যে ধরনের, ইনি অন্য ধাতের মানুষ উহাদের থেকে। ইহার মতো চোখের দৃষ্টি তো কাহারও দেখি নাই এ পর্যন্ত। আমিও কিছু না বলিয়া চুপ করিয়া রহিলাম। তিনি আমার দিকে চাহিয়া বলিলেন, দিন এখানে বড় সুন্দর কাটে, বুঝলে? এত সুন্দর কাটে যে আমি এই জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে চাই না। কি করেন সারাদিন? সারাদিন বসে থাকি। বসে? ওই সমুদ্রের দিকে চেয়ে বসে। তারপর হাসিয়া উঠিয়া বলিলেন, আরে না না, তা ঠিক নয়। আমাকে তো খেতে হবে। কাছিমকে চিৎ করিয়ে দিয়ে তার মাংস কাটি। একটা বড় কাজ না? ঝিনুক কুড়োই বালুর চর থেকে। বড় একটা কাজ, শ্বাস ছাড়াই। বড় একটা কাজ, কি বলো? আমিও হাসিতে লাগিলাম। না, বৃদ্ধ যেন শিশুর মতো সরল। আমার বড় ভালো লাগে। আমার দাদা মহাশয়ের মতোই বটে। মনে হইল যেন ইনি আমার বহুদিনের পরিচিত। উনি বলিলেন, তুমি ভাবছ কেমন করে থাকেন? এই দ্বীপের রূপ দিনের মধ্যে এতবার বদলায়, যত দেখবে তত আরও দেখতে ইচ্ছে হবে। দেখে দেখে বুদ্ধি ফুরোয়। ভালো কথা। আজ সন্ধ্যের সময় সূর্য অস্ত যাওয়াটা একবার এই দ্বীপের একটা জায়গা থেকে দেখো তো। একটা গাছ আছে,
তার ওপর আমি চড়ে থাকি। তোমাকেও চড়াবো, দেখলে মোহিত হয়ে যাবে। আমি দেখেছি। কি দেখেছ? উদয় ও অস্ত দুই। আমি বারদরিয়ায় হারিয়ে গিয়েছি তো এখানে এসেছি। সে সময় নৌকায় বসে 3 দিন 3 রাত আমি দেখেছি। তাহলে তুমি বুঝতে পারবে, সবই তো জানো। এ জিনিস অনেকেই দেখতে পায় না। এমন দ্বীপ না হলে এরকম তো দেখা যায় না। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাই। বৃদ্ধ উঠিয়া গিয়া ঘরের কোণ হইতে একটা ছেঁড়া নেকড়ার পুটুলি আনিয়া আমার সামনে খুলিয়া বলিলেন, এই দেখো। আমি বিস্ময়ে অবাক হইয়া বৃদ্ধের মুখের দিকে চাহিলাম। এ কি? এই যে অতি সুন্দর অনেকগুলা মুক্তা, তাহাদের মধ্যে কতকগুলি আবার অত্যন্ত বড় বড়। সব শুদ্ধ গুনিয়া দেখিলাম 26টা মুক্তা। 5টি খুব বড় ও খুবই সুন্দর। আমি জীবনে কখনো এক জায়গায় এত মুক্তা দেখি নাই। বৃদ্ধ বিজয়ীর গর্বভরে বলিলেন, সব কিন্তু ঝিনুক থেকে সংগ্রহ করেছি। শ্বাস খাবো বলে ঝিনুক কাটতে গিয়ে এইসব পেয়েছি। কতদিনে? 2 বছরে 3 বছরে। আপনি কাছিমের খোলা বিক্রি করেন, মুক্তা বেচেন না? না, কাউকে দেখাই না। অনেক টাকার মাল। টাকা হলে মনে অহংকার আসবে, বিলাসের ইচ্ছা আসবে। এমন সুন্দর জায়গা থেকে হবে চিরনির্বাসন। আপনার মুক্ত কত টাকার? বলো। আমি ছেলে মানুষ, কি জানি বলুন। বললে বিশ্বাস করবে? আপনি বললে ঠিক বিশ্বাস হবে। যদি বলি 2 লাখ টাকার ওপর? আমি চমকিয়া উঠিলাম। 2 লাখ? আমি 1000 2-3 কথা ভাবিয়াছিলাম। লাখের কোনো ধারণা আমার মাথার মধ্যেই নাই। এ কি আশ্চর্য ধরনের বৃদ্ধ তাহা জানি না। এই খেজুর চাটায় শোন, ভাঙা কলসিতে জলপান করেন, খান কাছিমের মাংস ও ঝিনুকের শ্বাস। এদিকে উহার ভাঙা কুড়ে ঘরে 2 লাখ টাকার মুক্তা অবহেলায় এক কোণে মাকড়সার জালে ঢাকা পড়িয়া রহিয়াছে। আমাকে নির্বাক দেখিয়া বৃদ্ধ বলিলেন, কি বিশ্বাস হল না? তা না, বিশ্বাস হয়েছে। আপনি অদ্ভুত লোক। কিছু অদ্ভুত না। আমার দরকার থাকলে আজ বড় মানুষ হতাম, শহরে বাড়ি করতাম, জুড়ি গাড়ি করতাম। আমার দরকার নেই। সংসারে আপনার কেউ নেই? সবাই আছে। তাদের টাকা দিয়ে দিন, তাদের দরকার আছে। কত গরিব লোক আছে, তাদের দিয়ে দিন। তুমি এসেছ খুব ভালো, এখানে থাকো। সে মুসলমান মাঝিকে আমি বুঝিয়ে বলবো, দুজনে এখানে থাকি। রাজি? রাজি। ঝিনুকের শ্বাস খেয়ে থাকতে হবে। আমি আপনার মুক্ত চাই না, আপনাকে আমার ভালো লেগেছে, আপনার কাছে থাকব। বৃদ্ধ বদরুদ্দিনকে আমি সব বলিলাম, অবশ্য মুক্তার কথা বাদে। সে আমাকে অনেক নিষেধ করিল। এ বৃদ্ধ উন্মাদ, উহাকে সবাই জানে। আজ অনেকদিন ধরিয়া এই দ্বীপে আছেন একা, কচ্ছপের খোলায় বাস করেন, তাহাও শোনা গিয়াছে। উহার সঙ্গে থাকিয়া কি লাভ? অবশেষে আমার দৃঢ়তা দেখিয়া চলিয়া গেল। বলিল, সে আবার আসিবে, যদি কোনো অসুবিধা হয় সে আসিয়া লইয়া যাইবে। সেই হইতে আমার এক নতুন জীবন আরম্ভ হইল। 2 মাস কাটিয়া বর্ষা নামিল। এখানে বর্ষাটা বড় বেশি, দিনরাতের মধ্যে বিরাম নাই। বৃদ্ধকে ঘরের বাহির হইতে দিই না। জেলেদের সঙ্গে থাকিয়া মাছ ধরিবার পদ্ধতি শিখিয়াছিলাম। নানা রকমের সামুদ্রিক মাছ ধরি। ঝিনুকের শ্বাস আমি বড় একটা খাই না। বৃদ্ধ আমার কাজে খুব সন্তুষ্ট। ভালো মাছ ধরিয়া বৃদ্ধকে রান্না করিয়া খাওয়াই, ঝিনুক কুড়াইয়া আনি। একদিন বৃদ্ধ আমাকে আরো 2টি লুকানো মুক্তা দেখাইলেন, মস্ত বড় 2টি মুক্তা। বলিলেন, দাম জানো? বলো তো। 14,000-এর কম নয়। তুমি বিশ্বাস করো? এসব সময় মনে হয় বৃদ্ধ বোধহয় কিছু মাথা খারাপ হইবেন। আমার অবিশ্বাসে কি আসে যায়? কেনই বা ইনি এত টাকা এভাবে নির্জন বালুচরে পুঁতিয়া রাখিয়াছেন? জগতের কত না উপকার হইতে পারিত এ টাকার দ্বারা। বলিলাম, দাদু, আমাকে একদিন মুক্তোর ঝিনুক দেখান না। বেশ, চিনিয়ে দেব। সব সময় কি পাওয়া যায়? কালে ভদ্রে। তবে এতগুলো কি করে পেলেন? একদিন তোমাকে বলবো। আমি ছাড়িবার পাত্র নয়, তাহাকে চাপিয়া ধরিলাম। না, এখনই বলিতে হইবে। এতগুলি মুক্তা কিরূপে পাইলেন? বৃদ্ধ বলিলেন, মুক্তোর ঝিনুক এখানে পাওয়া যায়, সেই জন্যেই আমি তো বলছি চিনিয়ে দেব। এখনই দিন। এসো আমার সঙ্গে। তারপর দ্বীপের উত্তর পূর্ব কোণে একটা সম্পূর্ণ নিভৃত স্থানে
আমাকে লইয়া গিয়া একটা গাছের তলায় বসাইলেন। সেই স্থানে একরাশি ঝিনুক ছিল। আমায় বলিলেন, এর নিচে সমুদ্রে একটা পাহাড় আছে জলের তলায়। সেই পাহাড়ের গায়ে লেপটিয়ে থাকে যেসব ঝিনুক, সবগুলি প্রায় মুক্তগর্ভা ঝিনুক। সব? 100টার মধ্যে 7-8টা। এই হলো আপনার সব? ওরই নাম সব, ওই বেশি। ডুব দিয়ে পাহাড়ের গা থেকে ওগুলো তুলতে হয়। হাঙরের ভয় এখানকার জলে, একটু সাবধান হতে হবে। চলো তোমায় দেখিয়ে দিই। একটা গাছের নিচের পথ দিয়া আমরা সোজা নামিয়ে আসি সমুদ্রের বালুতটে। জলে নামিয়া হঠাৎ বাম দিকে এক কোমর জলে দাঁড়াইয়া বৃদ্ধ বলিলেন, এসো, সোজা চলো 10 পা, তারপর ডুব দিলেই পাহাড়। আমি বৃদ্ধের কথা মতো সেখানটাতে ডুব দিয়া দেখিলাম ছোট পাথরের একটা চড়া সেখানটাতে আছে বটে। ডুব দিয়া পাথরের গা হইতে আমি 8-10টা ঝিনুক তুলিয়া আনিলাম। উত্তেজনার মাথায় সেগুলি তখনই ভাঙিয়া ফেলিলাম ডাঙায় বসিয়া। কিছুই নাই। আমার হতাশা দেখিয়া বৃদ্ধ বলিলেন, সারাদিন তুলে যদি একটা মুক্তও পাওয়া যায় তাহলে যথেষ্ট হয়েছে বিবেচনা করবে। এ কাজে বড় পরিশ্রম। তা তো দেখছি, তাতে ভয় কি? আমি রোজ ঝিনুক খেতাম, মুক্ত হতো বাড়তি। মাসে কত পেতেন? 10,000 টাকার মাল। তবে কাছিমের খোলার ব্যবসা করেন কেন? আমি কোনো ব্যবসাই করি না। না? ঠিক। সেসব তুমি ছেলে মানুষ, বুঝবে না। খোলা দিলেই চাল ডাল পাই। মুক্ত দিলে তো অনেক চাল ডাল টাকা পান। তাহলে আমার শান্তি নষ্ট হবে, ডাকাতের হাতে প্রাণও যেতে পারে। এখন জানে সবাই গরিব মানুষ, সকলে দোয়া করে, পাগল ভেবে করুণাও করে। কিন্তু আজ যদি তারা জানে আমি মুক্তর মালিক, এই বদরুদ্দিনের দলে আমায় খুন করবে। সে কথা ঠিক। আমার দরকার নেই অর্থের, বেশ আছি। আপনার না থাকে দেশের বহু ভালো কাজ হয় এই অগাধ টাকায়। হাসপাতাল হয়, স্কুল হয়, গরিব ছেলেদের পড়ালেখা হয়। সব বুঝি, সময় হলে করব একদিন। আমি সব সহ্য করিলাম এখানে, এই নির্জনতা, এই খাওয়ার কষ্ট, এই গাছতলায় দিনরাত্রি কাটানো। আমার অত্যন্ত ভালো লাগিল বৃদ্ধকে। কুবেরের মতো ধনী মানুষ আজ এই ব্যক্তি। কিসের আশায় এই নির্জন দ্বীপে কাছিমের মাংস আর ঝিনুকের শ্বাস খাইয়া কাল কাটাইতেছেন? কতবার জিজ্ঞাসা করি, কোনো স্পষ্ট উত্তর পাই না। এমন আশ্চর্য নিষ্পৃহ মন। আমাকে গোপনীয় মুখ তার ভাড়ার দেখাইয়া দিয়া এমন নিশ্চিন্তে থাকেন কি করিয়া? আমি চুরি করিতে পারি তো, অন্য কোথাও লুকাইয়া রাখিতে পারি। যেখানে সেখানে এত টাকার মুক্তা ফেলিয়া রাখিয়া একবার খোঁজও করেন না। একদিন আমি বলিলাম, আমাকে এত বিশ্বাস করলেন কি করে? বৃদ্ধ হাসিয়া বলিলেন, কেন? আমি মুক্ত নিতে পারি না ভাবছেন? নাও তো নেবে। আপনি কিছু ভাববেন না? কেন ভাবব, নিও। বেশ, সত্যি বলছি, তোমার দরকার থাকে নিও। দাদু, আমার কিছু দরকার নেই। আপনি আমাকে নিজের কাছে রাখুন, এই আমার দরকার। থাকবেই তো। কিছুদিন ধরিয়া দাদুর কাছে থাকিয়া একটুকু বুঝিলাম, এমন অদ্ভুত ও অসাধারণ ধরনের লোক সদা সর্বদা দেখা যায় না। শরীরের বা মনের কোনো বিলাস নাই, অথচ মনে সর্বদা আনন্দ। এই খাওয়া ও এভাবে থাকিয়া কি করিয়া একটা লোক এত আনন্দ পাইতে পারেন আমার মাথায় আসে না। দাদু আমাকে সারাদিন লেখাপড়া শেখাইতে লাগিলেন, মুখে মুখেই সব। সমুদ্রে জোয়ার ভাটা কেন হয়, গ্রহ নক্ষত্র কি, কত রকমের ঝিনুক আছে, কতগুলো সমুদ্র আছে পৃথিবীতে, পৃথিবীটাই বা কি, নিত্য নতুন শিক্ষা আনন্দে আমার মন মাতিয়া গেল। কত যত্নে, কত স্নেহের সঙ্গে দাদু আমাকে সব কথা বুঝাইয়া বলেন, কত ধৈর্যের সঙ্গে বারবার বুঝাইয়া দেয়। বর্ষা কাটিয়া শরৎ পড়িয়া গেল, সমুদ্র শান্ত হইল। সেদিন সমুদ্রের ধারে বসিয়া দাদু আমাকে দেশের অতীত ইতিহাস বলিতেছিলেন। আমি হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিলাম, দাদু, একটা কথা বলবো? কি বলো? আপনি কোন জেলার লোক? কেন এখানে এলেন? দাদু কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সমুদ্রের দিকে চাহিলেন, বলিলেন, আমি একজন সাধারণ লোক, ব্যাস। না, ওসব শুনব না, খুলে বলুন, কেন এখানে এলেন? আমার নাম কালীবর রায়। আমি বরিশাল কোটালীপাড়ার সিদ্ধেশ্বর তর্কাচার্যের সেজ ছেলে। আমি সংসার করিনি। বাবা আমাকে দেখে বাল্যেই নাকি বলেছিলেন, এ ছেলে সংসার করবে না। বাবা ও মায়ের মৃত্যুর পর দেশ ছেড়ে বহু তীর্থ, বহু দেশ যাই।
সেখান থেকে একদল মাছির সঙ্গে এখানে এসে পড়ি ঘটনাচক্রে। বেশ লেগে গেল এর নির্জনতা আর এর চমৎকার দৃশ্য। সে তো তোমায় দেখিয়ে আসছি রোজ এতদিন ধরে, তবুও ফুরিয়ে যায় না, এমনই মজা। সেই থেকে এখানে রয়ে গেলাম এবং আছিও এবং থাকব। টাকার মালিক হয়ে আর অশান্তির সৃষ্টি করতে চাই না, বেশ সুখে আছি। দাদুর মুখে তাহার জীবনের ইতিহাস শুনিয়া আমার কেবলই মনে হইতেছিল ঝিনুকের মধ্যে বড় মুক্তার সন্ধান পাইয়াছি। অন্য কোনো ঐশ্বর্যে আমার দরকার কি? ইহার পদতলে বসিয়া কত শিখিতে পারি, কত জানিতে পারি, সারা জীবন ধরিয়া শিখিলেও ফুরাইবে না। দাদু আমাকে সেই প্রথম দিনটি হইতে বড় স্নেহ করিতেন, কত গল্প বলিতেন, কত উপদেশ দিতেন। তাহার একটি অমূল্য উপদেশ, সময় কখনো নষ্ট করিতে নাই। খুব সাধারণ কথা বলিয়া মনে হইতে পারে বটে, কিন্তু এত বড় উপদেশ আমার জীবনে আমি শুনি নাই। একদিন বলিলাম, দাদু, একবার দেশে যাবার বড় ইচ্ছে করে, কিন্তু আপনাকে ছেড়ে যেতে মন সরে না। যাও না, ঘুরে এসো, আমি তো এখানেই আছি। এবার বদরুদ্দিনের নৌকা এলে ওদের সঙ্গে যেও। আবার আসবো কিন্তু। বারে, তুমি না এলে আমারও কি কষ্ট কম হবে? এই কথাবার্তার পর বহুদিন কোনো নৌকা আসিল না। সে বোধ হয় আমার সৌভাগ্যবশতই। অমন মহাপুরুষের সঙ্গ পাওয়া কি অতই সস্তা? ঋতু পরিবর্তনের অপূর্ব রূপ সেবার সমুদ্রের উপর প্রত্যক্ষ করিবার সুযোগ হইল। বিরাট আকাশের রং পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিরাট সমুদ্রের রং বদলাইল। সমুদ্র যেন আকাশের দর্পণ। আকাশে মৌসুমি হাওয়ার ঘন বর্ষায় মেঘ জমিবার সঙ্গে সঙ্গে সমুদ্রের রং ঘষা পয়সার মতো হইয়া গেল। বৃষ্টি ঝরা মেঘপুঞ্জের দিকে চাহিয়া চাহিয়া দাদু সংস্কৃত কবিতা আবৃত্তি করিতেন। কন্যাকে এক বড় কবি, তাহার নাম কালিদাস, তিনি আষাঢ় মাসের প্রথম দিবসে মেঘরাশির ছন্দ কাব্যে গাঁথিয়া রাখিয়া গিয়াছেন। আমি মূর্খ, সংস্কৃত জানি না। দাদু মস্ত বড় পণ্ডিতের সন্তান। আমাকে সুর করিয়া সংস্কৃত কবিতার ছন্দলালিত্য যখন বুঝাইতেন, পিছনে বহিত অনন্ত নীলসাগর, মাথার উপরে মেঘভারাক্রান্ত নভস্থল, যেন কোনো নতুন দেশের নতুন জীবনের সন্ধান পাইলাম এতদিনে। সমস্ত টাকাকড়ির স্বপ্ন যাহার নিকট তুচ্ছ হইয়া যায়। বদরুদ্দিন মাঝে আসিল। দাদু বলিলেন, কি দাদু, চললে সত্যি? আপনি যা বলেন। যাও, দেশ থেকে ঘুরে এসো। ঠিক আসব। আমার শিষ্য করে নেব তোমাকে। আমি শুধু আপনার এখানে থাকতে চাই। আমার কি অনিচ্ছে? দেশে অনেকদিন যাওনি, ঘুরে এসো। যাইবার আগের দিন সন্ধ্যার সময় দাদু আমাকে সমুদ্রের ধারে ডাকিয়া লইয়া বলিলেন, দাদু, সাবধানে থেকো, আবার এসো। একটা কথা। কি? কি নেবে বলো? কি নেব? যা ইচ্ছে, মুক্ত নিয়ে যাও। এ কথা ভেবে বলবো। ভাবার কি আছে এর মধ্যে? আপনার শিষ্য কি বৃথা হয়েছি? ভেবে দেখব, তবে বলবো। একা একা বিস্তীর্ণ বালুতটে দাঁড়াইয়া কত কি ভাবিলাম। দাদুর মুক্ত লইব। দাদু কিছুই বলিবেন না জানি, যত খুশি লইতে পারি বটে, কিন্তু বেশি টাকা হাতে পাইলে আমি শান্তি পাইব না। তবে দাদুর স্নেহের উপহারস্বরূপ তাহার মলিন স্মৃতির চিহ্ন হিসাবে একটিমাত্র মুক্ত তাহার হাত হইতে গ্রহণ করিব। দাদু পরদিন বলিলেন, কি নেবে? কিছুই না, কেবল একটা মুক্ত নেব আপনার হাত থেকে। খুব বিস্মিত হলাম। তুমি ছেলে মানুষ, এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সোজা কথা নয়। অনেক বড় বড় লোক পারে না। আশীর্বাদ করি, মানুষ হও। মানুষ হও মানে বড় লোক হও না তো? টাকার বড় লোক না। এসো। দাদা একটা পুটুলি খুলিয়া একটি মুক্ত আমার হাতে দিলেন। পুটুলিটি ঘরের এক কোণে অযত্নে পড়িয়াছিল। মুক্তাটি কখনো দেখি নাই। দেখিয়া চমকিয়া উঠিলাম। বলিলাম, এ দিলেন কেন? দাদু স্নেহ বিগলিত কণ্ঠে বলিলেন, আমার স্বাদ এটা, নিয়ে যাও। বদরুদ্দিনের নৌকাতে উঠিবার সময় তাহার পায়ের ধুলা লইয়া মাথায় দিলাম। তাহার চোখে জলের মতো ও কি চিকচিক করিতেছে। অনেক দূর হইতে দেখি তিনি ছবির মতো সমুদ্রবেলায় দাঁড়াইয়া একদৃষ্টে আমাদের নৌকার দিকে চাহিয়া আছেন। বাড়ি ফিরিয়া যাহা শুনিলাম তাহাতে স্তম্ভিত হইয়া গেলাম। মা নাই, দাদা মহাশয় আছেন বটে,
কিন্তু একেবারে শয্যাশায়ী, শরীর জীর্ণশীর্ণ, অস্থি কঙ্কালসার। আমাকে হারাইয়া দারুণ দুঃখে মৃতপ্রায়। এই দীর্ঘ 7 বৎসরে আমার চেহারায় অনেক পরিবর্তন হইয়াছিল, তবু দেখিবা মাত্র কষ্টে গাত্রোত্থান করিয়া দাদুরে আমার বলিয়া দাদা মহাশয় আমাকে বুকে জড়াইয়া ধরিলেন। আশ্চর্যের বিষয়, আমার প্রত্যাগমনের পর হইতে তিনি ক্রমশ সুস্থ হইয়া উঠিলেন, হাতে পায়ে বল পাইলেন। একদিন তাহাকে প্রথম হইতে আমার সমস্ত ঘটনা বসিয়া বসিয়া বলিলাম। দাদুর কথা শুনিয়া দাদা মহাশয় দুহাত জড়ো করিয়া বারবার তাহার উদ্দেশ্যে প্রণাম করিলেন। বলিলাম, দাঁড়ান, একটা জিনিস দেখাই। পরে মুক্তাটি বাহির করিয়া তাহার হাতে দিলাম। দাদা মহাশয় বৈষয়িক ব্যক্তি, মুক্তা চিনিতেন। বিস্ময়ে তাহার চোখ বড় বড় হইয়া উঠিল। বলিলেন, এ কি, কে দিলেন? তিনি? হ্যাঁ। এর দাম কত তোমার আন্দাজ হয়? জানি নে, অন্তত 20,000 টাকা। এ নিয়ে একটা ব্যবসা করো দাদু, আমি সব ঠিক করে দেব। আপনি যা বলেন, সত্যি বড়লোকের দেখা পেয়েছিলে। দাদা মহাশয়কে ছাড়িয়া যাইতে পারিলাম না কোথাও। তাহার মুখের দিকে চাহিয়া মায়া হইত। আমাকে পুনরায় হারাইলে বৃদ্ধ এবার আর বাঁচিবেন না। ব্যবসা করিতেছি, উন্নতিও হইয়াছে, বছরখানেক কাটিয়াছে। নির্জন দ্বীপের আমার সেই দাদুকে কখনো ভুলি নাই। তাহার সেই ছবির মতো মূর্তিটি মনের পটে চিরদিন অক্ষয় হইয়া থাকিবে। জানি না আবার কবে দেখা হইবে। মাঝে মাঝে রাত্রে স্বপ্নের মধ্যে দেখি তিনি বলিতেছেন, দাদু, মানুষ হও, সময় কখনো নষ্ট করো না। কথাটা ছোট, কিন্তু মস্ত বড় উপদেশ জীবনের পক্ষে। স্বপ্নের মধ্যেই বলি, আপনি আশীর্বাদ করুন। সেই সমুদ্র বেষ্টিত দ্বীপটি, সেই নীল জলরাশি, সেই চিৎ করানো কচ্ছপগুলো আবার যেন চোখের সামনে তখন ফুটিয়া ওঠে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রোমাঞ্চ উপন্যাস সুন্দরবনের 7 বৎসর এর শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করুন, চাইলে শেয়ার করতে পারেন, আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আপনাদের জন্য আমাদের নতুন আয়োজন গল্পতরু হরর। যারা ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন, আপনারা অবশ্যই গল্পতরু হরর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং স্ক্রিনেও উঠে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।